এর পরের টপিক হচ্ছে সাইক্লোট্রন। সাইক্লোট্রন এক ধরনের যন্ত্র বটে, ঠিক আছে। যন্ত্রটা কেমন দেখতে হয়, কেমন কেমনভাবে কার্য করে, বা এটা নীতি কীভাবে গঠিত হয়েছে এটা আমরা জানবো, কিন্তু কার্য করার দরকার নেই আমার মতে। কিন্তু কীভাবে কার্য করে ওটা আমরা জানাবো, ঠিক আছে। তো সাইক্লোট্রন এমন এক ধরনের যন্ত্র যে আধানযুক্ত কণা, আধানযুক্ত কণা মানে আহিত কণা, হয় প্লাস হবে না হলে মাইনাস হবে। আধানযুক্ত কণা মানে প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। আধানযুক্ত কণাকে ত্বরান্বিত করা, ত্বরান্বিত করা মানে কি, ত্বরণ দিয়া মানে বেগ বাড়ানো। ত্বরান্বিত করা মানে কি, বেগ বাড়ানো, লেখা আছে বেগ বৃদ্ধি, ঠিক আছে। আর বেগ বৃদ্ধি করছে, বেগ বৃদ্ধি করলে তো শক্তি বাড়বে, কি বেগ বাড়ছে, স্পিড বাড়ছে, স্পিড বাড়লে শক্তি বাড়বে। এবার যদি কারো মনে হয় কিভাবে, ই সমান কি হয়, হাফ এম ভি স্কোয়ার। বেগ বাড়ছে, বেগ যদি বাড়ে তাহলে ই বাড়বে কি নাই, বেগ বাড়লে ই বাড়বে। ওটা লেখা আছে আধানযুক্ত কণাকে শক্তি বৃদ্ধি করা। এই সাইক্লোট্রন যন্ত্রে বিশেষ করে ধনাত্মক আধানের বেগ বাড়ানো হয়। ধনাত্মক আধান বলতে প্রোটন হতে পারে, অথবা আলফা কণা হতে পারে, অথবা ডয়টেরন হতে পারে, ঠিক আছে। এই কণাগুলোর বেগ বৃদ্ধি করা হয়। তো বেগ বৃদ্ধি করব আমরা কি জন্যে, সাইক্লোট্রন যন্ত্র তো বেগ বৃদ্ধি করে বুঝলাম, সাইক্লোট্রন যন্ত্রের ব্যবহার মানে এই বেগ বৃদ্ধি করে হবে কি, ঠিক আছে। যেমন নিউক্লিয়াস নিয়ে যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করব, তাহলে নিউক্লিয়াসকে ভাঙতে হয়। তাহলে নিউক্লিয়াস নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করব আমরা, তখন এটা লাগবে, কেননা কোনো একটা আধানের স্পিড বাড়াবো। এবার নিউক্লিয়াসের ভিতরে ঢোকা তো খুবই চাপ, কেননা নিউক্লিয়াসে অনেক ধরনের শক্তি কাজ করছে। নিউক্লিয় বল কাজ করে, নিউক্লিয়াসে নিউক্লিয় বল কাজ করে, কুলম্বীয় বল কাজ করে। তাহলে এইখানে নিউক্লিয়াসটাকে ভাঙা তো খুবই চাপের ব্যাপার। তাহলে ওই জন্যে আধানটার স্পিডটাকে বাড়ানো হয়, আধানের বেগ বৃদ্ধি করা হয়, সেই জন্য নিউক্লিয়াসটাকে ভাঙা যায়। তাহলে নিউক্লিয়াস নিয়ে পরীক্ষা নিরীক্ষায় সুবিধা হয়। সেকেন্ড হচ্ছে, কোনো যে কঠিন পদার্থ আছে, কোনো একটা কঠিন পদার্থ আছে, ঠিক আছে, এই কঠিন পদার্থের আমি ধর্মের চেঞ্জ করতে চাইছি, ধর্মের পরিবর্তন করব, তখন এইটার ভিতরে কোনো একটা আধানকে এটার ভিতরে প্রবেশ করাবো আমরা, ঠিক আছে, ধনাত্মক আধানকে। এটা একটা কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের যদি চাইছি আমরা এইটার ধর্ম চেঞ্জ করবো আমরা, তাহলে এইটার ভিতরে একটা ধনাত্মক আধানকে এটার ভিতরে প্রবেশ করাতে হবে, ধনাত্মক আধানকে ত্বরান্বিত করতে হবে, এটার মধ্যে প্রবেশ করাতে হবে, ত্বরান্বিত করতে হবে। কেন, স্পিড যদি না থাকে তাহলে এটার ভিতরে কী করে ঢুকবে। আরেকটা হচ্ছে তেজস্ক্রিয়তা শুরু করতে, তেজস্ক্রিয়তা বাড়াবো, মানে এটার মতোই হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে ঢুকতে হবে ধনাত্মক আধানকে, ঠিক আছে। তাহলে তেজস্ক্রিয়তা যদি কোনো মৌলের সৃষ্টি করতে চাই আমরা, তাহলেও কিন্তু সাইক্লোট্রন যন্ত্রের ব্যবহার পড়বে, ঠিক আছে। আর এই সাইক্লোট্রন যন্ত্রের নীতি পড়ব এবার আমরা। সাইক্লোট্রন যন্ত্রের যে নীতিটা আছে, নীতিটা লিখে রাখ, এখন এতটা বুঝতে পারবি না এইটা যতক্ষণ না গঠন পড়ানো হবে, এই কার্যনীতি পড়ানো হবে, ঠিক আছে। সাইক্লোট্রন যন্ত্রে আধানটাকে এমনভাবে রাখা হয়, তড়িৎ ক্ষেত্রেও রাখা হয়, চৌম্বক ক্ষেত্রেও রাখা হয়, ঠিক আছে। সাইক্লোট্রন যন্ত্রে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র দুটো একসাথেই থাকে, ঠিক আছে। এটাও প্রশ্ন দিতে পারে, সাইক্লোট্রন যন্ত্রে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র একসাথে থাকে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে বারবার চালনা করা হয়, বারবার তড়িৎ ক্ষেত্রের মধ্যে চালনা করা হয়, চালনা করে বেগ বাড়ানো হয়। তড়িৎ ক্ষেত্র বেগ বাড়াতে কাজে লাগে, কিন্তু চৌম্বক ক্ষেত্র বেগ বাড়ায় না। এটা আমরা আগেও বলেছি যে চৌম্বক ক্ষেত্র বেগ বৃদ্ধি করে না, শুধুমাত্র কি করে, দিক পরিবর্তন করে। একবার দেখিলে চৌম্বক ক্ষেত্র শুধুমাত্র দিক পরিবর্তন করে, সেই বৃত্তাকার পথে ঘুরে সমকোণে প্রবেশ করলে, দেখিলে একবার করানো আছে। তাহলে ওইটা আমরা এখানে লিখেছি, চৌম্বক ক্ষেত্র কোণার বেগ বৃদ্ধি করে না, শুধুমাত্র কোণার গতির দিকের পরিবর্তন করে, শুধুমাত্র দিক পরিবর্তন করে। তাহলে চৌম্বক ক্ষেত্র তো দিক পরিবর্তন করে, বেগ তো বাড়ায় না। আর আমরা এই যন্ত্রটাতে কি চাইছি, বেগ বাড়াতে। তাহলে বেগ বাড়াবে কে, তড়িৎ ক্ষেত্র। তাহলে এই যন্ত্রে তড়িৎ ক্ষেত্রে বারবার চালনা করা হয়নি, বেগটা বাড়ানো হয়। তাহলে চৌম্বক ক্ষেত্র কী জন্য রাখা হয়েছে, চৌম্বক ক্ষেত্র আধানটাকে বৃত্তাকার পথে ঘুরায়। তাহলে বৃত্তাকার পথে যদি বারবার ঘুরে, এইটুকু জায়গার মধ্যে অনেকবার ঘুরতে পারবে, ঠিক আছে, এইটুকু জায়গার মধ্যে অনেকবার ঘুরতে পারবে, সেই জন্য চৌম্বক ক্ষেত্র রাখা হয়েছে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুটোরই কাজ আছে, তড়িৎ ক্ষেত্র বেগ বাড়ায় আর চৌম্বক ক্ষেত্র বৃত্তাকার পথে ঘুরে। আর বৃত্তাকার পথে ঘুরতে বেগ ব্যাসার্ধ বাড়বে, আর ব্যাসার্ধ বাড়লে বেগ বাড়বে। আর অন্যভাবে এরকম বলতে পারি আমরা, বেগ বাড়লে ব্যাসার্ধ বাড়বে, ঠিক আছে। এটা একটু পরে বুঝতে পারবি কার্যনীতি বোঝানোর পর, যদি এখন একটু বুঝতে পারছিস তাহলে ঠিকই আছে। গঠন, এই যন্ত্রটার গঠন কীরকম, এটা দুটো ডি আকৃতির একটা ধাতু নেওয়া হয়, আর এটা না ফাঁপা থাকে, এই যে ভিতরটা ফাঁপা থাকে,
দুটো ডি আকৃতির, ডি শেপের বা অর্ধগোলক বলতে পারি, দুটো অর্ধগোলক নেওয়া হয় ধাতুর, দুটো ডি শেপের বা অর্ধগোলক নেওয়া হয়, সেই জন্য এটার নাম দিয়েছি D1 আর এটার নাম দিয়েছি D2, যেহেতু ডি শেপের। ঠিক আছে, আর এটার মাঝে একটা আধান আছে প্লাস কিউ আধান, আর কিউ আধানটার ভর ধরে নিলাম আমরা এম। আর এই যে ফাঁপা গোলকটা, ফাঁপা অর্ধগোলকটা, এটাও ফাঁপা অর্ধগোলক, এটাও ফাঁপা অর্ধগোলক, এই অর্ধগোলকটাকে এসির সাথে যুক্ত করেছি। এসি যেমন ব্যাটারির চিহ্ন হয় না, যেমন ব্যাটারির চিহ্ন কেমন হয়, একটা বড় একটা ছোট এরকমভাবে ব্যাটারির চিহ্ন হয়, সেরকম এইটা হচ্ছে এসি উৎসের সোর্স, এসি সোর্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এসি উৎসের চিহ্ন। আর এটা যেমন তেমন এসি ব্যবহার করা হয় না। ঠিক আছে, প্রচুর উচ্চ বিভব থাকে, উচ্চ বিভব, উচ্চ কম্পাঙ্ক, অনেক উচ্চ থাকে, প্রায় 1000 কিলোভোল্ট এরকম, মানে কিলোভোল্টে থাকে। ঠিক আছে, উচ্চ বিভব থাকে আর উচ্চ কম্পাঙ্ক, সেটা লিখেছি যে দুটো ফাঁপা অর্ধগোলক আছে, দুটো ফাঁপা অর্ধগোলক কী আকৃতির, ডি আকৃতির। অবশ্যই এটা ধাতুর পাত নেওয়া হয়। ঠিক আছে, আর এটাকে কার সাথে কানেক্ট করা হচ্ছে, এসি উৎসের সাথে। আর এসি উৎসটা কেমন, উচ্চ বিভব, উচ্চ কম্পাঙ্ক। আর এখানে বি চৌম্বক ক্ষেত্রটা দেখানো হয় না, চৌম্বক ক্ষেত্র এরকম বরাবর কাজ করছে উপর দিকে, বোর্ডের সাথে লম্বভাবে উপর দিকে, বোর্ডের সাথে লম্বভাবে কেমনভাবে কাজ করছে, উপর দিক বরাবর। তাহলে আমরা এরকম ডট ডট দিয়ে দেখালাম। চৌম্বক ক্ষেত্র এরকম বরাবর, বোর্ডের সাথে লম্বভাবে উপর দিকে। ঠিক আছে, আর আমরা এসি উৎস, তো এটা তো এসি উৎস, এসি উৎস মানে কি পরিবর্তী প্রবাহ, একবার প্লাস একবার মাইনাস, বারবার চেঞ্জ হয়ে পড়ে থাকবে। এসি উৎস, এসি উৎস মানে একবার কখনো প্লাস হবে, এটা এটা মাইনাস হবে, আবার কখনো এটা মাইনাস এটা প্লাস। তাহলে আমরা একটা সময় ধরে নিলাম, কোনো সময়ে ধরে নিলাম এইটা হচ্ছে প্লাস, কোনো একটা সময় এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস ধরে নিয়েছি আমরা। D1কে প্লাস ধরেছি, D2কে মাইনাস ধরেছি। ঠিক আছে, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে হয়, তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে মাইনাসে, তড়িৎ ক্ষেত্র হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, এই বরাবর তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে মাইনাসের দিকে, এইদিকে তড়িৎ ক্ষেত্র। আর চৌম্বক ক্ষেত্র কেমন হবে, মধ্যবর্তী কোণ কত, এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে মাইনাসের দিকে, এটা তড়িৎ ক্ষেত্র, আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ওইটাই লিখেছি আমরা যে এখানে ই মানে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব, এটা হলো গঠন। এরপর আমরা পড়ব কার্যনীতি, এটা কিভাবে কার্য করে। তো এটা আমরা কার্যনীতি পড়ছি। ঠিক আছে, এই যে দুটো ডি আকারের যে শেপ পরিবাহিত, এগুলো পরিবাহীগুলোকে কিসের সাথে যুক্ত করা হয়েছে, এসির সাথে। এসির কখনো প্লাস হয়, কখনো মাইনাস হয়। ঠিক আছে, তো আমি কোনো এক মুহূর্তে ধরে নিলাম যে কোনো এক মুহূর্তে এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, আর D2টাকে ধরলাম মাইনাস, D2টাকে ধরলাম মাইনাস, আবার তো ধরে নিচ্ছি। ঠিক আছে, তারপর আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ এসি প্রবাহ, এসি মানে পরিবর্তন হয়, এটা প্লাস এটা মাইনাস। এবারে প্লাস কিউ যে আধান আছে, প্লাস কিউ আধান কোন দিকে যাবে, D1-এর দিকে না D2-র দিকে, এটা প্লাস আধান, প্লাস আধানকে কে আকর্ষণ করবে, মাইনাস। তাহলে এই আধানটা পুরো ফুল স্পিডে দৌড়ে এদিকে ঢুকবে, D2-র দিকে যাবে। D2-র দিক কেন যাচ্ছে, ক্লিয়ার হয়েছে কি, কেননা এই মুহূর্তে এটা মাইনাস। তাহলে এইখানে কোন তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তড়িৎ ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, তড়িৎ ক্ষেত্র কোন দিকে কোনখানে, প্লাস থেকে মাইনাস। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই কালো দিয়ে যেটা দেখালাম এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আর চৌম্বক ক্ষেত্র এই যে ডট ডট দিয়ে লেখানো হয়েছে, এটা চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বভাবে বহির্মুখী, বোর্ডের সাথে লম্বভাবে বহির্মুখী। আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই যে তড়িৎ ক্ষেত্র কেন হলে, কেন এটা প্লাস এটা মাইনাস, সেটা তড়িৎ ক্ষেত্র এই দিকে বরাবর। ঠিক আছে, এইবারে প্লাস কিউ আধানটা কোন দিকে যাবে, D1-এর দিকে না D2-র দিকে, D2-র দিকে, কেননা মাইনাস এখানে প্রবেশ করলে এবার আধানটা। ওইটাই লিখেছি আমরা যে ধনাত্মক আধান প্রথমে D2-র দিকে ত্বরণ সহ গতিশীল। কোন দিকে গতিশীল, ধনাত্মক আধান প্রথমে D2-র দিকে গতিশীল। আর যেই ভিতরে ঢুকে যাবে, যেই D2-র ভিতরে ঢুকে গেল, ভিতরে একটা এটা পরিবাহীর ভিতরে ইলেকট্রিক ফিল্ড থাকে না, এটা আমরা আগেই বলেছি যে কোনো পরিবাহী মানে ধাতু, ঠিক আছে, ধাতুর ভিতরে ইলেকট্রিক ফিল্ড থাকে না। যেই তাহলে ভিতরে প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করলে ইলেকট্রিক ফিল্ড নাই,
আর তড়িৎ ক্ষেত্রই তো বেগ বৃদ্ধি করে। বেগটা কে বাড়ায়? তড়িৎ ক্ষেত্র। আর গোল করে বৃত্তাকার পথে কে চালনা করে? চৌম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বেগ বৃদ্ধি করে, আমরা আগেই বলেছি, এটা আগেরটাতে বললাম, তড়িৎ ক্ষেত্র বেগ বৃদ্ধি করে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র নাই, তাহলে ভিতরে বেগ বৃদ্ধি করবে না, কিন্তু চৌম্বক ক্ষেত্র তো আছে। তাহলে চৌম্বক ক্ষেত্র কি করবে? চৌম্বক ক্ষেত্র এই আধানটাকে, ঠিক আছে, এইরকমভাবে গতিশীল বৃত্তাকার পথে ঘোরাবে। বৃত্তাকার পথে ঘোরাইছে, ক্লিয়ার হয়েছে কিনা চৌম্বক ক্ষেত্র? তাহলে এইবারে আধানটা এইখান থেকে এরকম বৃত্তাকার পথে এবারে এখান থেকে বেরাবে, এবারে ডিটুর থেকে বেরাবে। যেই ডিটুর থেকে বেরোতে যাবে, আমরা এসিটাকে এমনভাবে সেট করব যে যেই আধানটা ডিটু থেকে বেরোতে যাবে সেই মুহূর্তে D1টা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস ছিল আর এটা প্লাস হয়ে যাবে। এমনভাবে আমরা সেট করবো এসিকে, ঠিক আছে। তাহলে এবারে এখানে আধানটা বেরোবে, এই আধানটা কি আধান? প্লাস কিউ। এবারে প্লাস কিউ আধানটা কোন দিকে দৌড়ে যাবে? প্লাস কিউ আধানটা প্লাস আধান, প্লাসকে কে আকর্ষণ করবে? মাইনাস। অবশ্যই সেখানে তড়িৎ ক্ষেত্র উল্টে যাবে, তড়িৎ ক্ষেত্র এই দিকে বরাবর আছে, তো তড়িৎ ক্ষেত্রগুলো এই দিকে বরাবর হয়ে যাবে, তখন তড়িৎ ক্ষেত্র এই দিকে বরাবর হয়ে যাবে, তড়িৎ ক্ষেত্র এই দিকে বরাবর হয়ে যাবে। এইবার আধানটা, এই যে প্লাস কিউ আধানটা, এই যে এই বরাবর বৃত্তাকার পথে এলো, এবারে প্লাস কিউ আধানটাকে কে আকর্ষণ করবে? প্লাসকে কে আকর্ষণ করবে? মাইনাস। তাহলে এই দিক বরাবর পুরা গতিবেগে প্রবেশ করবে, পুরা স্পিডে প্রবেশ করবে, ত্বরণ নিয়ে যাবে। কেন ত্বরণ নিয়ে যাবে? কেননা এটা প্লাস আধান, এটা প্লাসকে কে আকর্ষণ করবে? মাইনাস। তড়িৎ ক্ষেত্র স্পিডে যাবে। আর যেই D1-এ প্রবেশ করবে, D1 মানে এটা ধাতু, ধাতুর ভিতরে তড়িৎ ক্ষেত্র কত? ধাতুর ভিতরে তড়িৎ ক্ষেত্র হচ্ছে 0। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র 0, তাহলে এইখানে আর বেগ বাড়বে নাই। কিন্তু এখানে চৌম্বক ক্ষেত্র তো কাজ করছে, তাহলে চৌম্বক ক্ষেত্রে আগে কি করবে? বৃত্তাকার পথে ঘোরাবে। কি করবে? আগে বৃত্তাকার পথে ঘোরাবে। তাহলে এবারে D1 থেকে আবার বেরোতে যাচ্ছে, বৃত্তাকার পথে ঘুরলে, এটা বৃত্তাকার পথে ঘুরলে, এই পথে বৃত্তাকার পথে ঘুরেছে। এবারে D1 থেকে বেরোতে যাবে, যেই D1 থেকে বেরোতে যাবে ওই মুহূর্তে আবার চেঞ্জ হয়ে যাবে, যেটা মাইনাস ছিল সেটা কি হয়ে যাবে? প্লাস। যেটা প্লাস ছিল সেটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে এটা ধনাত্মক আধান, ধনাত্মক আধানটাই তো ঘুরছে বরাবর, তাহলে ধনাত্মক আধান প্লাস আধান, প্লাসকে কে আকর্ষণ করবে? মাইনাস। তাহলে এই আবার স্পিডে প্রবেশ করবে এখানে, যেই D2-তে প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করে গেছে, ভিতরে তড়িৎ ক্ষেত্র থাকে না, পরিবাহীর ভিতরে তড়িৎ ক্ষেত্র থাকে না, ঠিক আছে। তাহলে এইখানে আর বেগ বাড়বে নাই, এখানে বেগ বাড়বে নাই, কিন্তু চৌম্বক ক্ষেত্র তো আছে। চৌম্বক ক্ষেত্রের জন্য এটা কি পথ করবে? বৃত্তাকার পথ করবে, ঠিক আছে। বৃত্তাকার পথ করেছে। তড়িৎ ক্ষেত্রগুলো না বারবার বদলে যাবে, তড়িৎ ক্ষেত্রগুলো আমরা আর দিক পরিবর্তন করে দেখাচ্ছি না, তড়িৎ ক্ষেত্রগুলো বারবার দিক পরিবর্তন করবে, ঠিক আছে। তাহলে এইখানে যেই এবারে প্লাস কিউ আধানটা এখান থেকে D2 থেকে বেরোতে যাবে, প্লাস কিউ আধানটা যেই বেরানোর মুহূর্তে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে এবারে এই আধানটা কোন আধান? প্লাস কিউ আধান। যেই প্লাস কিউ আধান এইখানে আসলো, যেই এইখানকে আসবে, প্লাসকে কে আকর্ষণ করবে? মাইনাস। তাহলে এটা আবার সেম স্পিডে, পুরো স্পিডে প্রবেশ করবে ত্বরণ সহ। কিন্তু যেই ভিতরে প্রবেশ করবে, ভিতরে ইলেকট্রিক ফিল্ড নাই, কেননা পরিবাহীর ভিতরে তড়িৎ ক্ষেত্র থাকে না। তাহলে তড়িৎ ক্ষেত্র থাকে না, তাহলে ভিতরে বেগ তো বাড়িবে নাই, কিন্তু চৌম্বক ক্ষেত্র তো আছে। আর চৌম্বক ক্ষেত্র কি করে? এটাকে বৃত্তাকার পথে ঘোরায়। এবার এই মুহূর্তে চলে এসছে প্লাস কিউ আধান, প্লাস কিউ আধান এইভাবে চলে এসছে, এইভাবে এরকম বরাবর ঘুরতেই থাকবে, এরকম বরাবর ঘুরবে, ঠিক আছে। নিয়ে পর আমরা কি করব? এই জায়গাতে একটা ছিদ্র রাখবো। যখন পুরা মানে অনেক বেগ বৃদ্ধি পেয়ে যাবে, আমাদের যতটা দরকার ততটা বেগ যখনই বৃদ্ধি পেয়ে যাবে, তখনই এই যে এইটা, ঠিক আছে, এটা এরকম এরকম বরাবর এরকম এই পথ বরাবর বেরিয়ে যাবে এখান থেকে। আর এখানে আমরা যেখানে দরকার সেই টার্গেটটাকে এখানে রাখবো আমরা।
এবার ব্যাপার হচ্ছে আমরা তো এটা করলাম, ঠিক আছে, কিন্তু আমরা প্রতিবার বৃত্তাকার পথে যদি ঘুরতে হয় তাহলে ব্যাসার্ধটাকে ফিক্সড রাখা দরকার ছিল, কিন্তু আমরা ব্যাসার্ধটাকে বাড়াই দিয়েছি, তাই তো। এবার ব্যাসার্ধটা বাড়িয়েছে কেননা প্রত্যেকটা মুহূর্তে এই যখন এইখান থেকে এইখানে যাচ্ছিল D1 থেকে D2-তে বা D2 থেকে D1-এ, তখন এই মাঝটাতে তো তড়িৎ ক্ষেত্র কাজ করছিল, তাহলে তড়িৎ ক্ষেত্র কাজ করার জন্য স্পিডটা বাড়িয়ে যাচ্ছিল। এই যে এইখান থেকে এইখানে হয় D2 থেকে D1 বা D1 থেকে D2, এই ভিতরগুলোতে কাজ করে না তড়িৎ ক্ষেত্র, ভিতরে তড়িৎ ক্ষেত্র কাজ করছে না, কিন্তু এই জায়গাটাতে তো কাজ করছে, এই মাঝ বরাবর এইটুকু তো তড়িৎ ক্ষেত্র কাজ করছে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র কাজ করছে মানে বেগ বাড়ছে, বেগ বাড়ছে। আর যদি বেগ বাড়ে তাহলে ব্যাসার্ধ কী হবে? আমরা এই সূত্রটা জানি, আর সমান mv/qb। তাহলে আর এর সাথে কি সম্পর্ক? আর এর সাথে ভি এর সরল সম্পর্ক, আর বাড়লে ভি বাড়বে, আর সমান mv/qb। দেখলি এটা আগে পড়াইছি। এবারে এত বড় যে ইতিহাস লেখা আছে এটা পড়ে দেখবি, আমরা যেগুলো বললাম সেইগুলোই লেখা আছে, তার বাইরে কোনো কথা নাই, ঠিক আছে। আর এখান থেকে আমি একটা কথা বলতে ভুলে গেছি, দেখ এই জায়গাতে আর ভেরিজার ভি, তো আর ভেরিজার ভি এইটাকে এই সমানুপাতি চিহ্নটাকে যদি সমান করি তাহলে ডান দিকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, এটা সমানুপাতি চিহ্ন, ডান দিকে একটা ধ্রুবক কে দ্বারা গুণ করলাম, আর ভি তো ছিলই। এবারে আরটা হচ্ছে ব্যাসার্ধ, এটা তো জানি আমরা, আর ব্যাসার্ধ, ভিটা হচ্ছে বেগ। এবার আর ভিটা গুণিত অবস্থায় আছে, যদি এই দিকে আসে তাহলে কি হবে? ভাজিত অবস্থা হয়ে যাবে। তাহলে আর বাই ভি সমান কি হয়? ধ্রুবক। আর মানে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে বেগ, ব্যাসার্ধ আর বেগের অনুপাতটা কি হয়? ব্যাসার্ধ আর বেগের অনুপাতটা ধ্রুবক হয়। দেখ পরে দেখ, ঠিক আছে। আর যদি না বুঝতে পারিস তো আরেকবার দেখবি, কিন্তু আমি বলবো কার্যনীতি না করলেও হয়, ঠিক আছে। কার্যনীতি থেকে সেরকম প্রশ্ন পড়ে না। দেখ ওইটাই লেখা আছে, এই যে মেরুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিল, একবার প্লাস একবার মাইনাস, তারপরে এই বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে বলে এই বরাবর স্পিড বাড়বে, কিন্তু যেই ভিতরে প্রবেশ করবে তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্র কাজ করবে নাই, আর তড়িৎ ক্ষেত্র যেহেতু কাজ করবে না সেহেতু বেগ বাড়বে নাই। কিন্তু বেগ না বাড়লেও চৌম্বক ক্ষেত্র থাকার জন্যে আধানের গতিটা কেমন হবে? বৃত্তাকার হবে। যেখানে যেখানে বি লেখা আছে নাই সেখানে বি লিখিস না তোরা, পুরোপুরি লিখবি চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। আর যেখানে যেখানে ই লেখা আছে সেখানে লিখবি তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। আর এইটা শুধু মাথায় রাখবি, দেখ ওই যেটা বুঝলাম সেটাই লেখা আছে, শুধু এইটা মনে রাখবি যে যদি তড়িৎ ক্ষেত্র কাজ করে তাহলে বেগ বাড়বে, তড়িৎ ক্ষেত্র কাজ করলে বেগ বাড়বে। এবারে তড়িৎ ক্ষেত্র এইটুকু জায়গার মধ্যে কাজ করছে, এইটুকু জায়গার মধ্যে, এই যে D1-এর ভিতরে তড়িৎ ক্ষেত্র নাই, D1-এর ভিতরেও নাই, D2-র ভিতরেও নাই, তড়িৎ ক্ষেত্র ভিতরে নাই। এবার ভিতরে কেন নাই? কারণ এটা পরিবাহীর মাঝে ইলেকট্রিক ফিল্ড থাকে না, এটা আমরা পড়াইছি যদিও, পরিবাহীর মধ্যে ইলেকট্রিক ফিল্ড থাকে না, ঠিক আছে। তাহলে D1-এর ভিতরেও নাই, D2-র ভিতরেও নাই, তাহলে তড়িৎ ক্ষেত্র কতটুকু জায়গা আছে? এইটুকু জায়গায় আছে। তাহলে এইটুকু জায়গায় যখন আধানটা যাবে তখন পুরো গতিশক্তি, পুরো ত্বরণ নিয়ে যাবে, একদম পুরো ফুল স্পিডে যাবে। কিন্তু যেই ভিতরে প্রবেশ করল তড়িৎ ক্ষেত্র নাই, তড়িৎ ক্ষেত্র নাই মানে বেগ তো বাড়বে নাই, বেগ বাড়বে না, বাড়লে কী হবে? কিন্তু চৌম্বক ক্ষেত্র যে আছে সেইখানে পথটা কেমন হচ্ছে? বৃত্তাকার হচ্ছে, পথটা বৃত্তাকার হচ্ছে, ঠিক আছে। আর এটা আমরা এমনভাবে সেট করি, ঠিক আছে, যে যখন এখান থেকে এটা বেরাবে এটা মাইনাস হয়ে যাবে, ওইটা যেমন দেখ বুঝালাম, আর এটাই লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে প্লাস কিউ আধান বৃত্তাকার পথে ঘুরতে কত সময় লাগে, প্লাস কিউ আধান বৃত্তাকার পথে ঘুরতে কত সময় লাগে, ঠিক আছে। এবারে এরকম ডিটা ছিল তো, ডি একার শেপটা, এবারে হয়তো এরকম প্রশ্ন আসতে পারে যে স্যার এটা বৃত্তাকার পথে তো ঘুরছে নাই, মানে বৃত্তাকার পথে ঘুরলেও এটার ব্যাসার্ধ তো চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন এরকম পথ বরাবর তারপর কেমন হচ্ছিল? ব্যাসার্ধ বাড়ছিল, এরকম পথ বরাবর ব্যাসার্ধ কী হচ্ছে? বাড়ছে, বারবার ব্যাসার্ধ কী হচ্ছে? বাড়ছে। কিন্তু এইটার যে পার্থক্যটা হয় না, এইটুকু জায়গার মধ্যে হয়তো 1,00,000 বার ঘুরে, 1,00,000 বার, 1 কোটি বার, ঠিক আছে, মানে যেমন দরকার হয় আর কি, যেমন ব্যাসার্ধ বাড়ে বেগের সাথে সাথে। তাহলে এই যে এইটা এইরকম বরাবর ঘুরছে, এইরকম, তারপর আবার বাড়ি যাচ্ছে। তো আমরা এটাকে একটা বৃত্ত ধরেই নিতে পারি, কেন একটুর পার্থক্য তো,
সামান্যের পার্থক্য, তাই এটা বৃত্তপথ ধরে নেওয়া হয়। কেননা এইটুকু জায়গার মধ্যে 1 লাখ বার যদি ঘুরে তাহলে খুবই কম দূরত্ব পড়বে না, ব্যাসার্ধটা খুব কম দূরত্বের মধ্যে পড়বে, এরকম নিয়ে পরে এরকম খুব কম বাড়বে, তাহলে এটা বৃত্তই ধরে নেওয়া হয়। তাহলে বৃত্তাকার পথে ঘুরতে সময় কত লাগে, এই সূত্রটা আমরা জানি। টি এর সূত্র কি হয়, 2πm/কিউবি হয়। টি সমান কি হয়, 2πm/কিউবি। এইটা কি ব্যাসার্ধের উপর বা বেগের উপর নির্ভর করে? ব্যাসার্ধ বা বেগের উপর নির্ভর করে না। পর্যায়কাল ব্যাসার্ধ বা বেগের উপর নির্ভর করে না। দেখ কোথাও আর আছে, ব্যাসার্ধের কথা কোথাও উল্লেখ আছে না, ব্যাসার্ধের কথা উল্লেখ নাই। আর ভি এর কথা উল্লেখ নেই। ঠিক আছে, দেখ ভিও নাই আর আরও নাই, তাহলে ব্যাসার্ধের উপর নির্ভর করে না, বেগের উপর নির্ভর করে না। হোক না ব্যাসার্ধ চেঞ্জ হোক, বেগ যত পাচ্ছে বাড়ুক, ব্যাসার্ধ আর বেগের উপর নির্ভরই করে না, কোথাও আর ভি নাই। ঠিক আছে, আর কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্কের সূত্র কি হয়, এফ সমান 1/t, মানে এই যে আবর্তনকালের অনন্যক 1/t অনন্যক, তাহলে কত হবে 1/2πm/কিউবি। এই যে টি এর মানটা বসালাম এখান থেকে, তাহলে কত হবে, কিউবিটা উপরে উঠে যাবে, তাহলে কিউবি/2πm। এটা কি ভি আর বি এর উপর নির্ভর করে, ভি আর এর উপর লিখে নিবি এটা পাশে, এটারও এখানে লিখে দিবি বেগ ও ব্যাসার্ধের উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে এটা হলো কম্পাঙ্ক, আর এই কম্পাঙ্কটাকেই বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক বা জাইরো কম্পাঙ্ক। এই কম্পাঙ্কটার পাশে লিখবি তো আর একটা পয়েন্ট দিই, মানে পয়েন্ট দিই বলতে এইটার কম্পাঙ্ক, অথবা আর একটা পয়েন্ট দিবি, এটা সাইক্লোট্রন কম্পাঙ্ক, এটার অপর নাম। ঠিক আছে, তাহলে এখানে যদি বৃত্তাকার পথে ঘুরে আধানটা যদি বৃত্তাকার, এই আমি ধরে নিলাম এই যে ডিগুলো আছে না, ডি এর ব্যাসার্ধ আর, মানে এইটাও আর, ঠিক আছে, এইটাও আর, ঠিক আছে, ব্যাসার্ধটা আর। এবারে প্লাস কি আধান যখন ঘুরতে কেমন ঘুরছিল, এরকম বরাবর ঘুরছিল, এরকম করে ব্যাসার্ধ বাড়ছিল, তো ব্যাসার্ধ বাড়তে এখন এবার আধানটা বেরাবে একদম শেষ কক্ষপথ, একদম বাইরে বেরাবে, তখন একদম এই পথ বরাবর যাবে, একদম। ঠিক আছে, এরকম যেতে এই যে জানলাটা আছে উইন্ডো, ঠিক আছে, এই উইন্ডো দ্বারা এরকমভাবে বেরিয়ে যাবে, তাই তো। তাহলে এই ডিটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এইটার ক্ষেত্রেও ব্যাসার্ধ কত হবে, এইটার ক্ষেত্রে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আরই হবে না প্রায়, কেন এই যে এই গ্যাপটা তো অনেক কম থাকে, এই গ্যাপটা অনেক বড় আঁকা হয়েছে, এটা এইখান থেকে যদি ধরি আমরা, এইখানে থাকে খুব কম দূরত্বের মধ্যে থাকে, অনেকটা গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই দূরত্বটা কত হবে, আরই হবে না প্রায়, আরই তো হবে। বৃত্তপথের ব্যাসার্ধ কত হবে, এটার ক্ষেত্রেও প্লাস কিউটার পক্ষেও এই ব্যাসার্ধ আর হবে, ওইটাই লিখেছি আমরা। ডি এর ব্যাসার্ধ যদি, এই যে ডিটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে একদম শেষ যে বৃত্তাকার পথে ঘুরবে, শেষ পথটার ব্যাসার্ধও আরই হবে। ক্লিয়ার হয়েছে কি, এটা একদম শেষ পথটা তো এইরকম একদম গা ঘেঁষে যাবে, এরকম। ঠিক আছে, এরকম। আর এবারে প্লাস কিউ আধান আর এই যে গ্যাপটা আমরা অনেকটা রেখে দিয়েছি, প্লাস কিউ আধানটা মোটামুটি এরকম জায়গাতে থাকে, তাহলে এই যে এই দূরত্বটাও সেই আরই হবে না, এই দূরত্বটাও সে আরই হবে, ওইটাই লিখেছি। এইবারে আমরা আগে পড়েছি বৃত্তাকার পথে যদি ঘুরে, লিখবে আমরা জানি বৃত্তাকার পথের ব্যাসার্ধ, কি সূত্র, ব্যাসার্ধ আর সমান mv/কিউবি। এক্ষেত্রে ভি কত বেরোবে, ভি কোনাকোনি যদি গুণ করিস তাহলে ভি বেরোবে কিউ/বি/আর/এম। ভি কত বেরোবে, কিউ/বি/আর/এম। এখান থেকে বলতে পারি ভিটা আর এর সাথে সমানুপাতিক, মানে যত ব্যাসার্ধ বাড়বে, ভি উপরে আছে
আরও উপরে আছে, বাকিগুলোকে যদি আমরা ধ্রুবক ধরিলি তাহলে ভি উপরে আরও উপরে, তাহলে ভি এর সাথে আর কি সমানুপাতি, মানে যদি আর বাড়ে, আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ বাড়লে ভি বাড়বে, বেগ বাড়লে ব্যাসার্ধ বাড়বে, অন্যভাবে বলতে পারি বেগ বাড়লে ব্যাসার্ধ বাড়বে বা ব্যাসার্ধ বাড়লে বেগ বাড়বে। ঠিক আছে, এবারে আমরা যদি গতিশক্তি বের করি, গতিশক্তি সূত্র কি? গতিশক্তি সূত্র হচ্ছে ই সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এইরকমে থাকিল, এম এইরকমে থাকিল, ভি ভি এর জায়গায় কত বসাবো? ভি স্কোয়ার, ভি এর জায়গায় বসাচ্ছি আমরা কিউ বি আর বাই এম, হাফ এম ভি স্কোয়ার। তো গতিশক্তি সূত্র হাফ এমটা এরকমই রাখিলাম, ভি এর জায়গায় এই মানটা বসালাম, তাহলে কত হবে? হাফ এম এটা স্কোয়ার, মানে কিউ এটা স্কোয়ার ছিল তো, ভি এর স্কোয়ার, কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এম স্কোয়ার। এখানে একটা এম কাটল, তাহলে কত আসবে? এটার উত্তরটা কত আসবে? ই সমান, এই ধারা লিখে দিচ্ছি, ই সমান আসবে একটা এম কাটি গেছে, তাহলে আসবে হাফ কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এম। ঠিক আছে, এই ক্ষেত্রে গতিশক্তি কার সাথে সমানুপাতি? আর স্কোয়ারের সাথে সমানুপাতি। ই বলতে কোন শক্তি? গতিশক্তি। গতিশক্তি আর এর স্কোয়ারের সাথে সমানুপাতি। ঠিক আছে, আর এর স্কোয়ারের সাথে সমানুপাতি, মানে আর যখন ম্যাক্সিমাম হবে, আর যখন সর্বোচ্চ হবে, ই তখন সর্বোচ্চ হবে। এই ক্ষেত্রে যেমন আর যখন এই যে ভি ম্যাক্সিমাম কত হবে? ভি ম্যাক্সিমাম আর যখন ম্যাক্সিমাম হবে, এটাই তো আমরা বের করলাম। ঠিক আছে, কেননা আর যদি সর্বোচ্চ হয়, ভিটা কার উপর নির্ভর করছে? আর এর উপর, তাহলে ব্যাসার্ধ সর্বোচ্চ হলে বেগটা সর্বোচ্চ হবে না, বেগ আর এর সাথে সমানুপাতি, মানে আর বাড়লে বেগ বাড়বে, তাহলে আরটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে ভিটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, আর যত বাড়বে বেগ তত বাড়বে, এইটা বাড়লে এইটা বাড়বে, এইটা ম্যাক্সিমাম হলে এইটা ম্যাক্সিমাম হবে। এই সে একই রকমভাবে এইটা আর যত বাড়বে মানে স্কোয়ার যত বাড়বে তত ই তত বাড়বে। ঠিক আছে, দেখ কোনো অসুবিধা থাকলে বল। এটা হচ্ছে অনুনাদের শর্ত। অনুনাদের শর্ত কি? যেমন আমরা এটা পড়ছিলাম যে প্লাস কিউ আধান যদি ডি2-র দিকে যায়, মানে এইটা কোনো এক মুহূর্তে মাইনাস আর এইটা কোনো এক মুহূর্তে প্লাস ধরে নিলাম। ঠিক আছে, তাহলে প্লাস কিউ কোন দিকে যাবে? প্রথমে এই দিকে বরাবর যাবে, নিয়ে এইদিকে বরাবর এরকম বৃত্তাকার পথে ঘুরবে, নিয়ে এইবারে যখনই ডি2-র থেকে বেরিয়ে যাবে, ডি1-এর দিকে যেতে হবে, তখনই এটা কি বললাম, এইটা প্লাসটা কী হয়ে যেতে হবে তখনকে, এই প্লাসটা তখনকে মাইনাসে দেবে। তাহলে প্রথমবারে কেমন হয়েছিল? প্রথমবারে কী হয়েছিল? প্রথমবারে হয়েছিল প্লাস আর এটা মাইনাস, প্রথমবারে যখন এদিকে যাতায়াত শুরু করলো, নিয়ে তার মুহূর্তেই যখনকে এইদিকে আবার এদিকে প্রবেশ করার পর যেই আবার ডি2-র থেকে বেরোতে যাবে, তখনই প্লাস এইটাকে হয়ে যেতে হবে মাইনাস আর এইটাকে কী হয়ে যেতে হবে? প্লাস। তবে এবারে এই প্লাস কিউ আধানটা এইখান থেকে কোথাকে যাবে? এইখানকে যাবে। ক্লিয়ার হয়েছে কি না? তাহলে আমরা বলতে পারি যে এক চক্রে যখনকে এই প্লাস কিউ আধানটা ঠিক আছে এক চক্র হচ্ছে, এবার যদি এটা এক চক্র ফিল্ডে যদি না আসে তাহলে এটা দিয়ে আমরা বলছি। ঠিক আছে, ধর এইখানে প্লাস কিউ আধান একটা বেরোচ্ছে এই মুহূর্তে প্লাস কিউ আধান এখান থেকে বেরোচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে সব মুছে দিলাম। প্রথম দিকে দেখ প্লাস কিউ আধান ডি1 দিকে বেরাবে, তখন এইটাতে কী হবে? এটাতে মাইনাস হতে হবে আর এটাতে প্লাস হতে হবে। মাইনাস না হলে কী করে এটা আসবে? ঠিক আছে, এটা প্লাস বটে, প্লাসকে কে আকর্ষণ করবে? মাইনাস। এখানে ডি2-তে প্রবেশ করল, ডি2-তে প্রবেশ করার পর কেমন পথ করে? বৃত্তাকার পথ করে। নিয়ে বৃত্তাকার পথ করে যখনই এবারে ডি2-র থেকে বেরোতে যাবে, যে মুহূর্তে ডি2-র থেকে বেরোতে যাবে সেই মুহূর্তে এইটাকে হইতে হবে মাইনাস আর এইটাকে হইতে হবে প্লাস, তবে
তবে এই যে প্লাস কিউ আধানটাই তো এটা পথে প্রবেশ যাচ্ছে, প্লাস কিউ আধান প্লাস কিউ আধান প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ এখানে প্রবেশ করলে, তাহলে এটা একটা পূর্ণচক্র হচ্ছে না? এইখান থেকে শুরু করেছি আবার এইখানকে আসলো, ঠিক আছে, এটা তো পূর্ণচক্র হচ্ছে। তাহলে এই পূর্ণচক্রে এইটা একবার প্লাস হয় আর একবার মাইনাস হয়। বলতে পারি তো এটা যে একটা পূর্ণচক্র যখন হয়, পূর্ণচক্রে একবার প্লাস হয় একবার মাইনাস হয়, এটা আমার লেখা হয় নাই, লিখে নিবি এটা, ঠিক আছে, যে একটা কি প্লাস কিউ আধান যখন একবার সম্পূর্ণ পথ ঘুরে তখন এই যে এসিটা একবার প্লাস হয় একবার মাইনাস হয়, একবার প্লাস হয় একবার মাইনাস হয়, এই যখন প্লাস কিউ আধানটা বৃত্তাকার পথে ঘুরে, ঠিক আছে। আর এসিটা তো আমরা জানি এইরকম হয় গ্রাফ তরঙ্গ, তাই তো, এইটা যদি প্লাস হয় এটা কি হয় মাইনাস হয়, তাহলে একবার কি হয় একবার প্লাস হয় একবার মাইনাস হয়, একবার প্লাস হয় একবার মাইনাস হয়। তাহলে যে মুহূর্তে যে সময় লাগছে এই প্লাস কিউ আধানটাকে এই একবার পূর্ণ আবর্তন করতে যে সময়টা লাগছে, এসিটাকেও এরকম একটা পূর্ণচক্র করতে সেই সেম সময় লাগছে, তবে যে এরকম ঘুরছে, ঠিক আছে। এই প্লাস কিউ আধানটা বৃত্তাকার পথে ঘুরছে, এই বৃত্তাকার পথে ঘুরতে যে সময়টা লাগবে এসিটাকেও এইরকম পূর্ণচক্র করতে একই সময় লাগবে, যদি একই সময় লাগবে, ঠিক আছে, আমরা লিখেছি এটাই, ঠিক আছে, একই সময় লাগবে। এই যে প্লাস কিউ আধানটা বৃত্তাকার পথে ঘুরতে যে সময়টা লাগবে আর এসির একটা চক্রে সেই সেম সময় লাগবে, ঠিক আছে। আর যদি সেম সময় না লাগে তাহলে কি হবে, দেখছি আমরা সেম সময় যদি না লাগে তাহলে কি হবে, তাহলে ওটাও একবার দেখি। এখানে প্লাস কিউ আধানটা ছিল, প্লাস কিউ আধানটা ধরলাম এখানে এই ডি1 থেকে বেরোচ্ছে প্লাস কিউ আধানটা, ঠিক আছে, ডি1 থেকে বেরোচ্ছে, তাহলে এইটাকে কি হইতে হবে, এটাকে মাইনাস হইতে হবে, কারণ এটাকে প্লাস, কেননা এটা প্লাস কিউ আধান বেরোচ্ছে, তাহলে এইটাকে তখনই ডি1 থেকে ডি2 দিকে আসবে, ডি2কে কী হতে হবে মাইনাস হতে হবে, ঠিক আছে, তবে যে এইটা এখানে প্রবেশ করবে। কিন্তু যদি ডি2টা মাইনাস না হয়ে প্লাস হয়ে যেত, অনুনাদের শর্ত না মানতেও প্লাস হয়ে যেত, তাহলে কি এই আধানটা এই প্লাস কিউ আধানটা এদিকে আসতেও, কেন আসতো না, কেননা এটা কি বটে প্লাস আর এটা তখন মাইনাস হয়ে যেত, ঠিক আছে। এইবারে যদি অনুনাদের শর্ত না মানতেও, মানে একই সময় না লাগতো, তাহলে এইখান থেকে যখনই প্লাসটা এদিকে বেরোতে যাচ্ছে তখন দেখছি এখানে তো প্লাস আছে, প্লাস প্লাসকে বিকর্ষণ করে দেবে, তাহলে এই প্লাস কিউকে এদিকে আসতে পাইতেও নাই, তার মানে সাইক্লোট্রন কাজ করতে নাই, ওটা লিখেছি, যদি এই অনুনাদের শর্ত না মানে তাহলে সাইক্লোট্রন কার্য করবে না, অনুনাদের শর্ত মানতে হবে, মানে অনুনাদের শর্ত মানে এই কিউ আধানকে যতক্ষণ লাগবে ঘুরতে এক চক্র করতে, এসিকেও ততক্ষণই সময় লাগতে হবে। যেমন এখানে প্লাস কিউ আধানকে যদি আমরা ধরি, এখানে প্লাস কিউ আধান এইখানকে তখনই আসবে যদি ডি1টা হয় প্লাস আর এইটা হয় মাইনাস, ঠিক আছে, তাহলে এটা এই পথ বরাবর আসবে, নিয়ে এইখানে কি করবে ভিতরে বৃত্তাকার পথ করবে, যেই এই প্লাস কিউ আধানটা এই পথ বরাবর এখানে বৃত্তাকার পথে ঘুরে যেই ডি2 থেকে বেরোতে যাবে সেই মুহূর্তে এইটাকে মাইনাস হয়ে যেতে হবে আর এইটাকে প্লাস হয়ে যেতে হবে, তবে এই প্লাস কিউ আধানটা এই পথ বরাবর এইটার থেকে এইটাকে যাবে, যদি মাইনাস না হয়তো তাহলে এগিয়ে যেতেও প্লাস কিউ আধানটা, এটা তো প্লাস কিউ আধান এই পথ বরাবর যাচ্ছে 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 এখানে, এবার তখনই বেরাবে যদি এটা মাইনাস হয়, মাইনাস না হলে কী করে বেরোবে, এটা প্লাস কিউ আধান এখানে আসলো, এটা প্লাস কিউকে কে আকর্ষণ করবে মাইনাস, তবে যে এইটা বেরাবে, কিন্তু এটা যদি মাইনাস না হয়ে যদি এইটা প্লাস হইতো আর এইটা মাইনাস হইতো তখন কি বেরাইতো, এটা প্লাস কিউ এখানে বেরাইতে যাচ্ছে, এখানে প্লাস কিউ আর এটাও কি বটে প্লাসকে বিকর্ষণ করতো, প্লাস এই প্লাসটা যাচ্ছে এই প্লাসটা এইখানে, আর এটাও যদি প্লাস হয়ে যেত তাহলে প্লাসকে বিকর্ষণ করতো, তাহলে এটা ঘুরতে পাইতো কি এরকম পথ বরাবর
পাইতো না, সেই জন্য লিখেছি এই শর্ত যদি না মানে তাহলে সাইক্লোট্রন কার্য করবে না। ঠিক আছে, আর এইটা কেন লিখেছি কম্পাঙ্ক, এবারে আবর্তনে এইটার আবর্তনে যতক্ষণ সময় লেগেছে এইটার আবর্তনে সেই সেম সময় লেগেছে, এর সময় যতক্ষণ লাগে এর সময় ততক্ষণই লাগে। এর যদি 1 মিনিট লাগে এইটার কত মিনিট লাগবে, 1 মিনিটে লাগবে। ঠিক আছে, মানে এসির 1 চক্র হইতে যদি 1 মিনিট লাগে তাহলে এই কিউটার 1 চক্র হইতে 1 মিনিট লাগবে, ওইটাই লিখেছি প্রথম পয়েন্টে। আর সময়ের অনন্যক হয় না কম্পাঙ্কটা, কম্পাঙ্কটা কি হয়, কম্পাঙ্ক এফ দি ফ্রিকোয়েন্সি 1/t মানে আবর্তনকালের অনন্যক। তাহলে সময়টা যদি সমান হয় এই দুজনের তাহলে কম্পাঙ্কটা তো সমান হবে, সময়টা যদি সমান হয় দুজনের তাহলে কম্পাঙ্কটাও সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে সাইক্লোট্রনের সীমাবদ্ধতা। সাইক্লোট্রন আধানযুক্ত কণাকে ত্বরান্বিত করে, এটা আমরা পড়েছি প্রথমেই। সাইক্লোট্রন কি ওইখানে লেখা আছে আধানযুক্ত কণাকে ত্বরান্বিত করে। কিন্তু নিউট্রনের কি কোনো আধান আছে, নিউট্রনের তো কোনো আধান নাই, তাহলে নিউট্রনকে ত্বরান্বিত করতে পারবে কি নাই, মানে যে কোনো আধানহীন যদি কণা হয় তাহলে ত্বরান্বিত করতে পারবে কি নাই, কেননা সাইক্লোট্রন আধানযুক্ত কণাকেই ত্বরান্বিত করে, আধান থাকলেই ত্বরান্বিত করতে পারবে, নিউট্রনের আধানেই নেই ত্বরান্বিত করতে পারবে কি নাই। 2 নম্বর ইয়ার ত্রুটি হচ্ছে যদি কণা ভর খুবই ক্ষুদ্র হয়, মানে একদম ভর কম নগণ্য, ঠিক আছে, সে ক্ষুদ্র ভর যদি হয় তাহলে সেই কণাকেও ত্বরান্বিত করতে পারে না। যেমন ইলেকট্রনের ভর খুবই কম, কারণ কি, কারণটা না জানলেও হবে, এটা মনে রাখলে হবে, নিউট্রনকে ইলেকট্রনকে পারে না। তা আমরা বলে দিচ্ছি, এই সূত্রটা আমরা জানি, নিউটনের দ্বিতীয় সূত্র এফ সমান এম এ, তাহলে এ সমান কী হবে, এ সমান এফ বাই এম, আর এফ মানে বল, এম মানে ভর। এবার কত বল কাজ করছে, এখানে তড়িৎ বল কাজ করছে, তড়িৎ বলেই তো ত্বরান্বিত করে, বেগ বৃদ্ধি করে, তাহলে তড়িৎ বল কোনটা, কিউই, তাহলে এফের জায়গায় লিখেছি কিউই বাই এম। এবার ইলেকট্রনের না ভর খুবই কম হয়, ইলেকট্রন প্রচুর হালকা হয়, আর এই প্রচুর হালকা হয় বলেই কক্ষপথে ঘুরে, ইলেকট্রন প্রচুর হালকা হয়, তার মানে এমটা খুবই কম। ঠিক আছে, এমটাকে আমরা একদম ছাড়িয়ে দিতে পারি, তাহলে এমটা যদি কম হয় তাহলে ত্বরণ বেশি কাজ করবে কি না, এই সম্পর্কটা দেখে আমরা বুঝতে পারছি না। এমটা যদি কম হয় মানে ভগ্নাংশের নিচটা যদি কম হয়, ভগ্নাংশের নিচেরটা যদি কম হয় তাহলে পুরো ভগ্নাংশটা তো বড়ই হবে, তাহলে ইলেকট্রনের ভর অনেক কম, আর ভর যদি কম হয় তাহলে পুরো ভগ্নাংশটা বেশি হবে, মানে ত্বরণটা বেশি হবে। আর যদি ত্বরণ বেশি হয়, মানে ত্বরণ বেশি মানে কি, ত্বরণ মানে কি বেগ বৃদ্ধি, ত্বরণ বেশি মানে অনেক বেগ বাড়ি যাবে, আর বেগ যদি বাড়ে, বেগ বাড়লে ভর বাড়বে। এটা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ আছে না, বিজ্ঞান আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ, যদি না বুঝতে পারিস এটা কীভাবে বাড়ে, যদি ইচ্ছা হয় যে জানার, পড়বে নেই, চাপের কিছু নেই, যদি ইচ্ছা হয় তো বলবি, আমি পরে বলে দেবো। ঠিক আছে, যদি বেগ বাড়ে, বেগ বাড়লে ভর বাড়বে, বেগ বাড়লেই ভর বাড়বে, মানে যদি আমি চাইছি আমার ওজন বাড়ুক, ঠিক আছে, তাহলে আমাকে কী করতে হবে, প্রচুর স্পিড দৌড়তে হবে, বেগ বাড়লে ভর বাড়ে। আবার যদি ভর বাড়ি যায় তাহলে কম্পাঙ্ক কী হবে, ভর বাড়লে এই সূত্রটা জানি, কম্পাঙ্কের দেখিলে আগে করানো আছে, কম্পাঙ্ক হচ্ছে কিউ বি বাই 2πm, কিউ মানে আধান, বি মানে চৌম্বক ক্ষেত্র, 2 আর পাই তো জানিস, এম মানে ভর। তাহলে দেখ কম্পাঙ্ক আছে উপরে, এফটা আছে উপরে, আর এমটা আছে নিচে, এইটা উপরে এটা নিচে, তাহলে কি সম্পর্ক এদের, ব্যস্ত সম্পর্ক, মানে এইটা যদি বাড়ে, মানে ভর যদি বাড়ে তাহলে কম্পাঙ্ক কি হবে, কম হবে, ওইটা লিখেছি যে ভর বাড়লে কম্পাঙ্ক কম হবে। আবার যদি আধানের কম্পাঙ্কটা কমে যায় তাহলেও মুশকিল, কীরকম মুশকিল, অনুনাদের একটা শর্ত ছিল, দেখ আগে করালাম, অনুনাদের শর্ততে আধানটার যে কম্পাঙ্ক, আধানটার বৃত্তপথে যে কম্পাঙ্ক হয় আর এসির কম্পাঙ্ককে একই হইতে হবে, সময় হয়তো আবর্তনকাল দিয়ে করানো আছে, আবর্তনকাল কম্পাঙ্ক দুটোই হবে। যদি আধানটার কম্পাঙ্ক কমে যায় এসির থেকে তাহলে অনুনাদের শর্ত মানবে কি নাই, কেননা অনুনাদের শর্তই এইটা যে আধানটার বৃত্তপথে ঘোরার যে কম্পাঙ্ক, আধানটার কম্পাঙ্ক আর এসির কম্পাঙ্ক একই হইতে হবে।
আধানটার কম্পাঙ্ক আর এসির কম্পাঙ্ক একই হতে হবে, কিন্তু এখানে দেখছি কম্পাঙ্ক কমে যাবে। তাহলে কম্পাঙ্ক যদি কমে যায় তাহলে অনুনাদের শর্ত মানবে নাই, আর অনুনাদের শর্ত যদি না মানে তাহলে সাইক্লোট্রন কিভাবে কাজ করবে? সাইক্লোট্রন কাজই করবে নাই। ঠিক আছে, এটা হলো দুটো। আর 3 নাম্বার, এটার আরেকটা ত্রুটি আছে, এই স্পিড তো বৃদ্ধি করতে পারে, এইটার পর এটা পুরাটা লেখার পর কমে যাবে, এটা পুরাটা এতদূর পর্যন্ত লিখবি, লেখার পর এটা লিখবি, সেই জন্য নেক্সট লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা 2 নম্বর পয়েন্ট কমপ্লিট হলো। এবার 3 নম্বরে লিখবি, 3 নম্বরে লিখবি আধানের বেগ তো বৃদ্ধি করতে পারে, বেগ বৃদ্ধি করতে পারে, কিন্তু আলোর বেগের সমান বা আলোর বেগ থেকে বেশি তো পারবে কি না, আলোর বেগের সমান বেগ করতে পারে না। বেগ বাড়াতে তো পারে, কিন্তু যদি চাই যে আমি আলোর বেগে পর্যন্ত করে দেবো, সেটা তো সাইক্লোট্রন যন্ত্রের দ্বারা সম্ভবই নেই। ঠিক আছে, আরেকটা এদের মধ্যে সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, যে বেগ যদি বাড়াতে চাই, আমরা বেগ বৃদ্ধি করতে চাইলে বৃত্তপথের ব্যাসার্ধ বাড়াতে হবে। এটা কোন সূত্র? এটা আমরা পড়েছি আর সমান এম ভি বাই কিউবি, আর উপরে আর ভিও উপরে, তাহলে আর এর সাথে ভি এর কি সম্পর্ক? সরল সম্পর্ক, আরও উপরে ভিও উপরে। তার মানে যদি আমরা বেগ বাড়াতে চাই, বেগ যদি বাড়াতে চাই তাহলে ব্যাসার্ধটাকেও কী করতে হবে? বাড়াতে হবে, সমানুপাতি। বেগ বাড়াতে গেলে ব্যাসার্ধটাকেও বাড়াতে হবে, বৃত্তপথের ব্যাসার্ধ বাড়াতে হবে। আর বৃত্তপথের ব্যাসার্ধ যদি বাড়াতে চাই তাহলে সাইক্লোট্রনের ব্যাসার্ধও তো বাড়াতে হবে, কেননা সাইক্লোট্রন যদি ছোট থাকে তাহলে আমি বৃত্তপথ কীভাবে বেশি ঘোরাতে পারবো? আমি চাইছি বৃত্তপথে বেশি করে ঘোরাবো, কেননা ব্যাসার্ধ যত বাড়বে তত বেগ বাড়বে। এবারে যদি ছোট হয় সাইক্লোট্রনটা তাহলে কী করে হবে? তাহলে সাইক্লোট্রনের ব্যাসার্ধও কী করতে হবে? বাড়াতে হবে। এবার সাইক্লোট্রনটার ব্যাসার্ধ যদি বাড়াতে হলে অনেকটা জায়গা যদি দখল করবে না, যন্ত্রটা যদি অনেক বড় হয় তাহলে অনেক জায়গা দখল করবে। এবার অনেক জায়গা দখল করবে, একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম, এতটা জায়গা জুড়ে সুষম চৌম্বক ক্ষেত্র পাওয়াটাও চাপ। ঠিক আছে, এইটাই হচ্ছে ত্রুটি। এবার হচ্ছে প্রতিকার। তো এই যে সাইক্লোট্রন যন্ত্র, এটার এখন নতুন যেটা উন্নত মানের বেরিয়েছে সেটার নাম হচ্ছে সিনক্রোসাইক্লোট্রন বা সিনকোট্রন বলা হয়। এইটার দ্বারা না এই ত্রুটিটাকে দূর করা যায়, আর একটা ত্রুটিকেও দূর করা যায়, এই 4 নম্বরকে ত্রুটিটাকে দূর করা যায়। কীভাবে দূর করা যায়? এই যে সুষম চৌম্বক ক্ষেত্র পাওয়া যাচ্ছিল না, জায়গা দখল তো করবে, যদি সুষম চৌম্বক ক্ষেত্র পাওয়া যাচ্ছিল না, তো এক ধরনের সরু বলয় আকৃতি তড়িৎচুম্বক ব্যবহার করা হয়, এই সিনকোসাইক্লোট্রন। এটা উন্নত মানের এই যন্ত্রটাতে কী করা হয়? চৌম্বক ক্ষেত্রে সরু বলয় আকৃতি তড়িৎচুম্বক ব্যবহার করা হয়, এমন ব্যবহার করা হয় যাতে বেগ বাড়বে কিন্তু ব্যাসার্ধ বাড়বে না। যদি এইটা সম্বন্ধ নাই, এই প্রতিকারটাও ঠিকও প্রশ্ন সেরকম একটাও পড়ে না এত বছর উচ্চ মাধ্যমিক গেছি। ঠিক আছে, তাও যদি পড়ে যাই সেই আমরা করাই দিলাম। তো এটা যন্ত্রটার কার্যনীতি আমাদের নাই, শুধু প্রতিকার আছে। ঠিক আছে, তো এই যন্ত্রটাতে চৌম্বক ক্ষেত্র কীভাবে, কেমন চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়? সরু বলয় আকৃতির চুম্বক ব্যবহার করা হয়, যাতে বেগ তো বাড়বে, ভি তো বাড়বে, কিন্তু আর বাড়বে না। ওটাতে এমনভাবে মেশিনটার কার্যনীতি আছে যে বেগ বাড়বে কিন্তু ব্যাসার্ধ বাড়বে না। এইটা হয়েছে। আর আরেকটা ত্রুটি আমরা পড়েছিলাম, দেখ কত নম্বর ত্রুটিতে? 2 নম্বর ত্রুটিতে, 2 নম্বর সীমাবদ্ধতা পড়েছি, যে ইলেকট্রনের ব্যাপারটা। ইলেকট্রনের ভর বাড়ছিল, তাহলে কম্পাঙ্কও কী হচ্ছিল? কমে যাচ্ছিল। তাহলে আমরা এসির কম্পাঙ্কটাকে কমাই দেবো, নিয়ে অ্যাডজাস্ট করে নেবো, আমরা অন্যদের শর্ত মানাবো। ঠিক আছে, তাহলে একই রকমভাবে যে 2 নম্বর সীমাবদ্ধতা, এইটাও দূর করা যায়, সীমাবদ্ধতারও প্রতিকার করা যায়, সীমাবদ্ধতারও প্রতিকার করা যায়। কেননা যখন ভর বাড়লে কম্পাঙ্ক কী হয়? ওমেগা সমান এফ সমান কী হয়? কিউবি বাই 2πm। ভর যদি বাড়ে, দেখ এফ কম্পাঙ্ক আর এম এর মধ্যে কী সম্পর্ক? কম্পাঙ্ক আছে উপরে, এম আছে নিচে, মানে ব্যস্ত সম্পর্ক। তার মানে এইটা যদি বাড়ে, এমটা যদি বাড়ে, তাহলে এটা কী হবে? কমবে। ভর বাড়লে কম্পাঙ্কটা কমায় দেওয়া হয়, যাতে কম্পাঙ্ক আর ভরের গুণফলটা ধ্রুবক থাকে।
তাহলে এই দু ক্ষেত্রে তাহলে অনুনাদের শর্ত মানিয়ে যাবে, সেই জন্যে এখন উন্নত মানের এটা ব্যবহার করা হয়, উন্নত মানের সিনকো সাইক্লোট্রন ব্যবহার করা হয়। দু ক্ষেত্রে অনুনাদের শর্ত মানায় দিচ্ছে এই যন্ত্রটাই, এমন এমন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, কম্পাঙ্ক আর ভরের গুণফল ধ্রুবক থাকে, কেন একটা বাড়লে আর একটা কমে যাচ্ছে, গুণফলটা ধ্রুবক থাকবে। তো এইটা প্রশ্ন আসতে পারে যে সাইক্লোট্রন ডি আকৃতির কেন নেওয়া হয়? ফাঁপা তো ফাঁপা গোলক অর্ধগোলক থাকে দুটো, ফাঁপা অর্ধগোলক, তো অর্ধগোলক বাদ দিয়ে আমরা বর্গাকার নিতে পারি। তাহলে কি বৃত্তাকারে ঘুরছে এরকম অর্ধবৃত্ত হওয়ার জন্যে? এরকম মনে প্রশ্ন আসতেই পারে, কিন্তু এরকম হওয়ার জন্য নয়। ঠিক আছে, এখানে চৌম্বক ক্ষেত্র আমরা কোন দিক বরাবর রেখেছিলাম? এরকম বরাবর রেখেছিলাম না, এরকমভাবে লম্বাভাবে, এরকমভাবে লম্বাভাবে ছিল, বোর্ডের সাথে লম্বাভাবে ভিতর দিকে, আর আধানটাই বরাবর গতিশীল ছিল। তাহলে আধানটাই বরাবর গতিশীল, আধানটাই বরাবর গতিশীল। আর এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আর আমরা জানি যে চৌম্বক ক্ষেত্র যদি চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে আধানের গতি, এটা চৌম্বক ক্ষেত্র, এটা আধানের গতি, যদি সমকোণে ক্রিয়া করে, এটা চৌম্বক ক্ষেত্র, এটা আধানের গতি যদি সমকোণে ক্রিয়া করে, তাহলে এই জন্যে এই আধানটা বৃত্তাকার পথে ঘুরবে, এটা আমরা জানি, এটা আমরা আগেই পড়েছি, যদি সমকোণে ক্রিয়া করে তাহলে বৃত্তাকার পথে ঘুরে, সেই জন্য বৃত্তাকার পথে ঘুরছে। এই ডি আকৃতি হওয়ার জন্য বৃত্তাকার পথে ঘুরে না। ঠিক আছে, এই আকৃতির সাথে কোনো সম্পর্কই নেই, ওইটাই লিখেছি। আধান বৃত্তাকার পথে ঘোরার পিছনে সাইক্লোট্রনের আকারের কোনো ভূমিকা নাই। ডি আকার হলে বৃত্তাকার পথে ঘুরবে, বর্গাকার হলে এরকম ঘুরবে, এরকম কোনো ভূমিকা নাই, আকারের কোনো ভূমিকা থাকে না। ঠিক আছে, সমকোণে থাকে বলে বৃত্তাকার পথে ঘুরে। তাহলে অর্ধগোলক কেন নেওয়া হয়, বর্গাকার নেওয়া হয় না কেন? কেননা আমরা জানি যে আমরা যতগুলো সামতলিক ক্ষেত্র জানি, যদি তাদের পরিসীমা সমান পরিসীমা নেওয়া হয়, তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষেত্রফল থাকে বৃত্তের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হয়। একই পরিসীমা, সমান পরিসীমা বিশিষ্ট আমরা আয়তকার নিলাম, বর্গাকার নিলাম, ত্রিভুজ নিলাম, চতুর্ভুজ নিলাম, ঠিক আছে, যাইলি সমান পরিসীমা বিশিষ্ট, তাদের মধ্যে সবচেয়ে ক্ষেত্রফল বেশি হয় গোলকের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হয়, সেই জন্য বৃত্ত নেওয়া হয়। কেন, যত ক্ষেত্রফল বেশি থাকবে তত এই যে এই আধানটা তত বেশি পাক ঘুরতে পারবে এখানে। ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি যে আমরা বর্গাকার বা আয়তাকার নেব, তাও হবে, সাইক্লোট্রন তাও কাজ করবে, সেই জন্য আমরা লিখেছি বর্গাকার বা আয়তাকার নিলেও হবে, কোনো প্রবলেম নাই। কিন্তু একটা প্রবলেম, একই পরিসীমায় যদি করতে চাই, মানে বৃত্তের পরিসীমা সমানে যদি করতে চাই, তাহলে এই বর্গাকার বা আয়তাকার যদি নিই, তাহলে এদের ক্ষেত্রফল একটু বড় দেখে নিতে হবে, বড় দেখে নিতে হবে। কেন, একই পরিসীমা যদি করতে চাই, আর যদি আমরা বর্গাকার বা আয়তাকার নিই, তাহলে একটু বড় দেখে নিতে হবে, বৃত্ত অপেক্ষা বড় নিতে হবে। আর যদি বড় নিই তাহলে জায়গা অনেক অপচয় হবে। ঠিক আছে, সেই জন্য আমরা বর্গাকার বা আয়তাকার নিই না। কেননা গোলকের কি হয়, গোলকের ক্ষেত্রফলটা সর্বোচ্চ। এতটাই থাকুক। ঠিক আছে, সাইক্লোট্রন এখানে শেষ।